মুম্বাইতে লোকের বাড়িতে খাবার বানানোর কাজ করা 3 যুবক রূপেশ তোমার, ললিত সিং আর পঙ্কজ সোলাঙ্কি একটি ফ্ল্যাটের মালিক দীপা রাঠিকে খুন করে এবং সেই বাড়িতে চুরি করে ফেরার হয়। এই 3 জনকে আজ আমরা খুঁজে বের করব এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। ক্রাইম পেট্রোল সতর্ক। যখন সেই 3 জন বিল্ডিংয়ে ঢুকলো, কেউ তাদের উদ্দেশ্য বুঝতে পারেনি। দীপা রাঠিও কোনো আন্দাজ করতে পারেনি যে তারা কি উদ্দেশ্যে এসেছিল। তারা 3 জনে মিলে দীপা রাঠিকে খুন করে আর গয়না টাকা সব লুট করে পালিয়ে যায়। খুব সাধারণভাবে তারা সিকিউরিটি গার্ড বিশ্বাস পার্কির সামনে থেকে বেরিয়ে গেল, যেভাবে তারা ভিতরে ঢুকেছিল। হ্যাঁ স্যার, ওই রূপেশ তোমার এসেছিল। কিন্তু ওকে তো আমরা 1.5 বছর আগেই তাড়িয়ে দিয়েছিলাম। দীপাকে মেরে ওর কি লাভ হলো? কেন করলো ও এরকম? সব মিলিয়ে আপনার ফ্ল্যাট থেকে 3 কোটি টাকার গয়না, 6 লাখ টাকার ক্যাশ আর 5টা দামি ঘড়ি চুরি হয়েছে। রূপেশ তোমারের ফোন রেকর্ড থেকে বাকি 2 খুনি ললিত সিং এবং পঙ্কজ সোলাঙ্কির কথা জানা যায়। কিন্তু রাঠি পরিবারের বিরুদ্ধে তোমারের মনে এত বিষ কেন জমেছিল? দীপার স্বামী অরুণ রাঠি হতবাক হয়ে গেছে। সে বুঝতেই পারছে না যে প্রায় 1.5 বছর পর রূপেশ কেন ফিরল এবং তার পরিবারকে এমন গভীর আঘাত কেন করল। অরুণ পুলিশকে জানায় যে রূপেশ খুবই বদমেজাজি ছিল আর সবসময় বেশি টাকা চাইত, যে কারণে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। অরুণ রাঠির কথা অনুযায়ী রূপেশ সেই সময় ভুল করেছিল, কিন্তু কি কারণে, কি ভেবে সেই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল? এটা কি কোনো প্রতিশোধ ছিল নাকি অন্য কিছু? এই 3 অপরাধীকে ধরতে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের টিম যথেষ্ট পরিশ্রম করছিল। সেই পরিশ্রম বারবারই অসফল হয়ে উঠছিল। পুলিশ জানতে পারে যে রূপেশ তোমারকে রাঠি পরিবারের সাথে অরুণ রাঠির এক বন্ধু হরিশ পরিচয় করিয়েছিল। আরেকজন বাবুর্চির খোঁজ পাওয়া যায় যে ললিত সিং এর বন্ধু ছিল, আর পুলিশ সেই বাড়ির খোঁজও পায় যেখানে পঙ্কজ সোলাঙ্কি কাজ করত। এই 3 অপরাধী রূপেশ, ললিত আর পঙ্কজ 3 জনই আলাদা আলাদা বাড়িতে রান্নার কাজ করত। তাদের খোঁজে পুলিশের টিম রাজস্থানের ধলপুর জেলার সোলানপুর গ্রামে গিয়ে পৌঁছয়, যেখানে এদের আদি বাড়ি ছিল। কিন্তু এখনো এরা 3 জন পুলিশের নাগালের চেয়ে অনেক দূরে। সোর্স নেটওয়ার্ক, 150-র বেশি বাবুর্চিদের জিজ্ঞাসাবাদ, এমপ্লয়মেন্ট এজেন্সিতে খোঁজ খবর নিয়েও এই 3 জনের কোনো খোঁজ পাওয়া গেল না। এই 3 জন পর্যন্ত পৌঁছানোর কোনো সূত্র হাতে আসছিল না, তবুও পুলিশ তাদের তল্লাশি চালিয়ে যাচ্ছে। এরপর দেখুন, 3 জন আসে, এক একাকী মহিলাকে খুব নির্মমভাবে হত্যা করে, ওনার বাড়ি লুটে তারপর গায়েব হয়ে যায়। এটা ঠিকই যে মানুষের মনের উদ্দেশ্য সবসময় বোঝা যায় না, কিন্তু অধিকারী আমাদের খুব কাছেই একটা জঘন্য অপরাধ সংগঠিত হয়েছে। জানি এই কাজ কে করেছে, তাও ধরতে পাচ্ছি না। অধিকারী, আমাদের এই তদন্তকে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে শক্তিশালী করতে হবে। এন্ড আই এম শিওর আমাদের তদন্ত একদিন ঠিক জায়গাতেই শেষ হবে। অপরাধ আর অপরাধী আইনের হাত থেকে পালাতে পারবে না। কিন্তু এটা কোনো সাধারণ চোর পুলিশের খেলা ছিল না। যেমন আগুন থেকে আগুন জ্বলে, তেমনি এই কেসেও একটি সূত্র অন্য সূত্রগুলোর উপর আলো ফেলছিল, কিন্তু প্রতিটি সূত্রই একটা অন্ধকার সুড়ঙ্গে আটকে যাচ্ছিল। অপরাধীদের পাল্লায় সব দিক থেকে ভারী ছিল, কিন্তু পুলিশ না এগোতে পারছিল না পিছোতে। শেষ পর্যন্ত 2 মাসের অনবরত তল্লাশির পর ক্রাইম ব্রাঞ্চ প্রথম সাফল্যের গন্ধ পেল। স্যার, রূপেশ তোমার সিম অ্যাক্টিভেট হয়ে গেছে। লোকেশন কোথায়? ইন্দোর, মধ্যপ্রদেশ, কিন্তু নতুন হ্যান্ডসেট। হ্যান্ডসেটের IMEI নাম্বার ট্র্যাক করো তাড়াতাড়ি। ইন্দোর পুলিশকে ইনফর্ম করো, বলো ইনস্ট্রুমেন্টের লোকেশন ট্র্যাক হলেই সেখানে রেড করে। স্যার, মুম্বাইয়ের কারোর হ্যান্ডসেট ওটা? হ্যাঁ স্যার, বুড়িওয়ালির বাসিন্দা রাজেন্দ্র বলে কেউ একজন। এই রূপেশ তোমার ওরই হ্যান্ডসেট ইউজ করছে। বলুন। আপনি কি রাজেন বাবু? হ্যাঁ, কি হয়েছে? রূপেশ তোমার কোথায়? স্যার, কতবার আপনাকে আর বলবো, আমি রূপেশ বলে কাউকেই চিনি না। 3 মাস আগে আমার মোবাইল চুরি হয়ে গেছিল। তখন আপনি কোনো কমপ্লেন লেখাননি? স্যার, মোবাইল পুরনো হয়ে গেছিল, সেই জন্য কমপ্লেন করিনি। আর এমনি তো একটা নতুন মোবাইল কিনতাম, তাই ভাবলাম কেন বেকার পুলিশের চক্করে যাব। স্যার, আমি এমনিতে কোনো খারাপ কাজ করি না। আপনি চাইলে আমার যে কোনো পরিচিত লোকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, আমাদের কি করতে হবে সেটা আপনি আমাদের না বললেও চলবে। আপনি শুধু বলুন, রূপেশ আপনার বাড়িতে কতদিন ধরে রান্না করতো? স্যার, আমার বাড়িতে শুধু আমার বউই রান্না করে। সত্যি বলছি, কোনো তোমারকে চিনি না স্যার। রূপেশের সিম অ্যাক্টিভেট হওয়ার পর যে লোকেশন ইনফরমেশন আমাদের কাছে এসেছিল, সেই লোকেশনটাকে পুরোপুরি স্ক্যান করা হয়েছে, তাও 2 বার।
কিন্তু ও এখনো ধরা পড়েনি। আর রূপেশের ফোন আবার সুইচ অফ বলছে। অধিকারী আমরা পুরোপুরি সতর্ক আছি। আমরা স্টেশন, লজ সব জায়গাতে নজর রাখছি। ওরা কোনোভাবে ইন্দোর ছেড়ে যেন না পালাতে পারে। হতে পারে আরো দুজন ওর সঙ্গেই আছে। আমরা পুরোপুরি তৈরি আছি, শুধু চাই ও একবার গর্ত থেকে বেরিয়ে আসুক। স্যার, রূপেশ বেরিয়ে গেছে হাত থেকে। ওর ফোন সুইচ অফ। ললিতার পঙ্কজের স্ট্যাটাস? দুজনের ফোনও বন্ধ স্যার। 2 মাস 2 মাস ধরে পাগলের মতো এদের খুঁজছি আমরা, আর এরা আমাদের চোখকে ফাঁকি দিচ্ছে, তাও একটা ওয়েল প্ল্যান মার্ডার আর লুটপাট করার পরে। স্যার, আমি আবার ওদের ফোন রেকর্ড চেক করাচ্ছি। প্রথমবারের ক্রিমিনাল হিসেবে একটু বেশি চালাকি দেখাচ্ছে এরা। স্যার, আমরা 3টে বাড়িতেই ভীষণভাবে নজর রেখেছি, কিন্তু 3 জনের মধ্যে কেউই গ্রামে ফিরে আসেনি। এমনকি বাড়ির লোকেদেরও ওরা ফোন করেনি। আমরা সবসময় ওদের কলগুলোকে মনিটর করছি। রূপেশের স্ত্রী নেহার আজকালের মধ্যেই হয়তো ডেলিভারি হবে, কিন্তু রূপেশের এখনো কোনো খবর পাওয়া যায়নি। স্যার, আমার মনে হয় না এরা এত তাড়াতাড়ি গ্রামে ফিরে আসবে বা বাড়ির লোকের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করবে। দেখো, রাজস্থান পুলিশকে ইনফর্ম করো যেন সার্ভেলেন্সের কাজটা ওরা টেক ওভার করে। তোমরা দুজন ফিরে এসো, তোমাদের এখানে বেশি দরকার। ইয়েস স্যার। ওরা 3 জন ভাবছে যে সময়ের সাথে সাথে ওদের অপরাধের কথা সবাই ভুলে যাবে, কিন্তু আমরা ওদের খুঁজে বার করবই। স্যার, 3 মাস ধরে আপনারা কাজ করছেন এই কেসটা নিয়ে, এখনো একটাও পজিটিভ নিউজ পেলাম না। আমার স্ত্রীর খুনিরা ধরা পড়বে তো? নিশ্চয়ই ধরা পড়বে অরুণবাবু, একটু ভরসা রাখুন। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওরা যদি লুটপাটি করতে আসে তাহলে সবকিছু নিয়ে গেল না কেন? আমার স্ত্রীকে কেন মারল? এটাই আমাদের প্রথম প্রশ্ন হবে যখন ওদেরকে আমরা ধরতে পারবো। আমরা সম্ভাব্য সমস্ত পথেই তদন্ত করব। এই রূপেশ, ললিত আর পঙ্কজ বেশি দিন আর লুকিয়ে থাকতে পারবে না। বাবা, সেদিন যদি তুমি রূপেশকে টাকা দিয়ে দিতে তাহলে কি এসব হতো? এই প্রশ্নটা আমাকে সব সময় তাড়া করে বেড়ায়। কিন্তু মা, ওর সবকটা দাবি সঠিক ছিল না। সবসময় ওকে পুরো মাইনে দিয়ে দিতাম, কখনো ও টাকা কাটিনি। যদি ওর সমস্ত দাবি মেনেও নিতাম, তাহলেও কি ও এসব করতো না যা ও করেছে? কোথায়? ওকে, ট্র্যাক করো। আমার প্রতি মুহূর্তে রিপোর্ট দরকার, আমার সেলফোনে। দাদার পঙ্কজ সোলাঙ্কির ফোন সকাল 7টায় অ্যাক্টিভেট হয়েছে। পিনপয়েন্ট লোকেশন? দাথার বাড়ি। আর এখনো ফোন ওখানেই রয়েছে, অ্যাক্টিভেট আছে। স্যার, তোমরা 3 জনই যাবে রাইট নাও। ফোন সুইচ অফ হওয়ার আগে এই লোকটাকে আমার কাস্টাডিতে চাই। খুব চালাক মনে করিস না? বল করে গেছিস না? খুব চালাক। চল চল চল। দীপা রাঠির খুন আর গয়না এবং টাকা লুট হওয়ার প্রায় 3 মাস পর শেষ পর্যন্ত 3 অপরাধীর মধ্যে একজন পঙ্কজ সোলাঙ্কি ধরা পড়ল। পঙ্কজ কি তার অপর 2 বন্ধুকেও ধরিয়ে দেবে? সে কি জানতো যে রূপেশ তোমার আর ললিত সিং এখন কোথায়? পঙ্কজ, সবে তো তোকে আমরা এখন ধুয়েছি, এরপর তোকে শুকিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নুন মশলা ছড়িয়ে ছাকা তেলে ভাজা বাকি আছে। আমি সত্যি বলছি স্যার, আমি জানি না রূপেশ আর ললিত কোথায় গেছে। লুটের পর আমরা সব মাল 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম আর নিজেদের রাস্তায় চলে গেছিলাম স্যার। লুটের পরে আর লুটের আগে? লুটের আগে যে দীপা রাঠিকে খুন করা হয়েছিল সেটাও 3 ভাগে করেছিলি তোরা, হ্যাঁ? রূপেশের এত কি রাগ ছিল ওই মহিলার ওপর যে তাকে খুন করতে হলো? শুধু মাইনে বাড়ায়নি তার জন্য? রূপেশ বলেছিল ওকে টাকাই দেয় না। শালা প্রচুর টাকা ওদের, আর আমার মাইনের 15,000 টাকা আটকে রেখেছে, দেয়নি। এত টাকা আসে কি করে ওদের কাছে? আমাদের মতো গরিবের টাকা খেয়ে খেয়ে মোটা হয়েছে এরা। সবার ভাগ্য সমান হয় না।
কম বেশি তো হতেই পারে। না পঙ্কজ, রূপেশ ঠিকই বলছে। এই বড় লোকরা কোটি টাকা কামায়। আমরা 500 টাকা বেশি চাইলে আমাদের ওরা ন্যায় নীতি সততার পাঠ পড়ায়। হাজার হাজার টাকার এরা মোজা পরে আর উড়োজাহাজের টিকিটের জন্য লাখ টাকা খরচা করে, আর আমাদের টাকা কেটে খুব খুশি হয় ওরা। নিজেদের খুব বুদ্ধিমান ভাবে। বুদ্ধিমান তো ওরা হয়ই, এটা তো মানতেই হবে। এখনো আমার বুদ্ধি ওরা দেখেনি। আমার মাথায় কি চলছে জানিস? কি? যাদের বাড়িতে আমি কাজ করতাম, রাঠি, ওদের কাছে এত টাকা আছে, এত টাকা আছে তো যে একবার একটা ঝটকা দিলে আমাদের সারা জীবন ভালোভাবে কাটবে। রূপেশ, ঝটকা মানে? স্যার, রূপেশই খোঁজ নিয়েছিল যে রাঠিবাবুর 2 মেয়ে বাইরে চলে যাচ্ছে। স্যার, আমরা তো শুধু ওর সাথে গিয়েছিলাম, যেমনও বলেছে তেমনই করেছি স্যার। নমস্কার ম্যাডাম। নমস্কার রূপেশ, তো কি মনে করে? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। আচ্ছা, সেঠ, প্রিয়াঙ্কা, তানিয়া সবাই ভালো? সবাই ভালো আছে। এসো ভেতরে এসো, জল খেয়ে যাও। ওনার হাতে মোবাইল আছে। সেট বা অন্য কাউকে ফোন করার আগেই আমাদের কাজটা করতে হবে। তোরা দুজন ওনাকে ভেতরে নিয়ে যা। যা। আরে ছাড়ো, ছাড়ো আমাকে। ভিতরে নিয়ে চল তাড়াতাড়ি। রূপেশ, হেই হেই, এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। এই দেখ, চল। এই পঙ্কজ, ললিত, এদিকে দেখ, এদিকে দেখ। এই ছাড়, ছাড়, চল 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 চল, তাড়াতাড়ি 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 চল। স্যার, ঘরে যা কিছু গয়নাগাটি, টাকা পয়সা ছিল সব রূপেশের বাড়িতে জড়ো করলাম। এনে পঙ্কজ, এটা তোর ভাগ। এবার তুই তোর রাস্তায়, আর আমি আর ললিত আমাদের রাস্তায়। আমি কোথায় যাব? তোরা কোথায় যাবি? আমরা একে অপরকে বলবো না আমরা কোথায় যাচ্ছি। ব্যাস এটা মনে রাখ, শুধু ফোন বন্ধ রাখবি, আর ভুল করেও নিজের বাড়িতে ফোন করবি না। এখন যা, আনন্দ কর। তারপরে আমি রাজস্থানে চলে গেছিলাম স্যার। আমি জানি না ওরা দুজন কোথায় গেছে। আর তোর ভাগের সেই গয়নাগুলো কি করেছিস সেটা নিয়ে? জয়পুরে এক জহুরিকে বেচে দিয়েছি স্যার। ওকে বলতে হয়েছিল যে এটা চুরির মাল, ও 10 টাকা কমে দিয়েছিল। তারপর আমি সব টাকা নিয়ে মুম্বাই চলে এসেছিলাম, সব টাকা উড়িয়ে দিয়েছি স্যার। আর এখন কাজ খুঁজে বেড়াচ্ছিলাম। দেখ পঙ্কজ, এখন কোনো কথা লুকিয়ে কোনো লাভ হবে না। স্যার, ধরা পড়ে গেছি স্যার। এখন আর লুকিয়ে কি হবে?
এমনিতেও আমি আর মার খেতে পারছি না স্যার। রূপেশ আর ললিত এখন কোথায় আছে? আমি জানি না ওরা দুজন কোথায় আছে, আর ওরাও জানে না যে আমি কোথায় ছিলাম আর এখন কোথায় আছি। 3 মাসের মধ্যে ওরা দুজন তোকে একবারও ফোন করেনি? স্যার লুটের দিন সেই যে আমি ফোন অফ করেছিলাম, 3 মাস হয়ে গেল এখনো ফোন অন করিনি। জয়পুরে জহুরিকে অ্যারেস্ট করো। চুরি করা গয়না কেনা ততটাই বড় অপরাধ যতটা কিনা চুরি। স্যার আর এই পঙ্কজকে আরো ভাঙো, ততক্ষণ ভাঙো যতক্ষণ না তোমরা শিওর হও যে সত্যি জানে না রূপেশ আর ললিত কোথায় আছে। পঙ্কজ সোলাঙ্কিকে প্রচুর জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে নিজের বয়ানে স্থির ছিল। সে সত্যিই জানতো না যে ললিত আর রূপেশ কোথায় আছে। রূপেশের স্ত্রী নেহা একটি সন্তানের জন্ম দিল, কিন্তু রূপেশ না দেখতে এলো না কোনো ফোন করলো। ফের একবার রূপেশের ফোনে সিম অ্যাক্টিভেট হলো আর তার লোকেশন ট্রেস করা গেল। আর এইবারও ইনস্ট্রুমেন্ট কোনো মুম্বাইয়ের বাসিন্দারই ছিল। স্যার ওর নাম মালতী। আর সে একজন প্রস্টিটিউট। হ্যাঁ স্যার। এর মানে হলো রূপেশ এখনো মুম্বাইতেই আছে। আরে ডাক না কেউ মালতীকে। ব্যাপারটা কি সাহেব? আমরা একজন অপরাধীকে খুঁজছি যে এখন মালতীর ফোনটা ইউজ করছে। কি বলছেন সাহেব? কি ব্যাপার দিদি? আরে মালতী, তোর ফোন কোথায়? কাকে দিয়েছিস? আমি তোমাকে বলেছিলাম না গত সপ্তাহে ফোনটা হারিয়ে গেছে, তার বদলেই নতুন ফোন। মালতী, একটা মার্ডার হয়েছে, আর মার্ডার করেছে এই লোকটা যে কিনা তোমার ফোন ইউজ করছে। এই চেনো কে? কাস্টমারও 5-6 বার এসেছে আমার কাছে। এবার বুঝতে পেরেছি সাহেব, শেষবার যখন আমার কাছে এসেছিল তখন থেকেই আমার ফোনটা পাচ্ছি না। শালা মরকটটা আমার ফোনটাই চুরি করলো। গত সপ্তাহে ও এখানে এসেছিল? হ্যাঁ সাহেব, তখনই তো আমার ফোনটা চুরি করে নিল। আপনার এখানে যে লোকটা এসেছিল সে একজন খুনি। আমাদের কাছে ক্রিমিনাল আসুক বা বাবু, আমরা শুধু অ্যাডভান্সে টাকাই নিই, ঠিকুজি কুষ্টি নয়। পরের বার যখন ও আসবে না সাহেব, তো 2 থাপ্পড় আমি ওকে কষাবো আর আমার ফোনটা ছিনিয়ে নেব। ও যদি আবার এখানে আসে সাথে সাথে আমাদের খবর দেবে। ও ওয়ান্টেড। স্যার রূপেশের লোকেশন এখনো মুম্বাই দেখাচ্ছে। আমাদের সমস্ত নেটওয়ার্ক অ্যাক্টিভ করে দাও অধিকারী, ও যেন এবার পালাতে না পারে। স্যার আর একটা কথা, এই রূপেশ কন্টিনিউ একটা নম্বরের সাথেই কথা বলছে। নম্বর ট্র্যাক করো আর নাম্বারের মালিককে উঠিয়ে নাও এক্ষুনি। স্যার রিঙ্কি মাথুর। রূপেশকে তুমি কিভাবে চেনো? স্যার আমরা ফোনে কথা বলতাম, কখনো দেখা হয়নি। 4 দিনে 23টা কল, 38 SMS এক্সচেঞ্জ হয়েছে তোমাদের মধ্যে। আর তুমি আমাদের বলছো যে তুমি ওকে কোনোদিনও দেখোইনি। স্যার আপনি বলুন না ব্যাপারটা কি। তার আগে তুমি বলো, তুমি কিভাবে চেনো ওকে? আমি ওকে জানি না, আর কখনো দেখাও হয়নি, শুধু আমাদের ফোনে আলাপ হয়েছে। ফোনে আলাপ? সরি, তোমাকে কষ্ট দিলাম। ইটস ওকে, কোনো ব্যাপার না। এমনিতে তোমার কথা শুনে খুব ভালো লাগলো। নমস্কার। হ্যালো। হ্যাঁ শিল্পা, আমি রূপেশ বলছি। কিন্তু আমি শিল্পা বলছি না, মনে হচ্ছে তুমি আবার রং নাম্বারে কল করেছো। ও সরি, জানি না ভাগ্য বারবার কেন আপনার সঙ্গে যোগাযোগ করাচ্ছে। মনে হয় তোমার শিল্পা তোমাকে রং নাম্বার দিয়েছে। হ্যাঁ, কিন্তু ভুল নাম্বারটা একদম ঠিক জায়গাতেই গেছে। তোমার মিষ্টি কথা শুনলেই দিনটা খুব ভালো যায়। এরকম কেন? জানি না, কিছু তো ব্যাপার আছে, হয়তো তোমার কথাতে জাদু আছে। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি মুম্বাইতে থাকো? আগে হ্যাঁ। তুমি নিশ্চয়ই ফিল্ম স্টার হবে তাহলে। আরে না, আমি কলেজ স্টুডেন্ট। আর তুমি? আমিও একজন কলেজ স্টুডেন্ট। ব্যাস স্যার, এভাবেই বন্ধুত্ব হলো আর আমরা কথা বললাম। কিন্তু স্যার আপনি বলুন না, হোয়াট ইজ দ্য ম্যাটার? ম্যাটারটা খুবই সিরিয়াস রিঙ্কি মাথুর। তুমি কি আমাদের সত্যি কথা বলছো, নাকি তোমার পেরেন্টসকে আমরা এখানে ডাকবো? আই সোয়ার স্যার, আমি ওই রূপেশের ব্যাপারে কিচ্ছু জানি না। আমি তো শুধু টিপি করছিলাম। টাইম পাস? এই যে লোকটা রূপেশ তোমার, এ কোনো টাইম পাস করার লোক নয়, এ একজন খুনি। হোয়াট? ইয়েস, ও মোটেই স্টুডেন্ট নয়। রাধুনি ছিল একটা বাড়িতে, সেই বাড়ির মালকিনকে খুন করে বাড়ি লুটে এখন ওয়ান্টেড।
স্যার, রূপেশের নাম্বার যে শহরগুলোতে অ্যাক্টিভ হয়েছিল সব জায়গায় পুলিশ ওকে খুঁজছে, কিন্তু এখনো অবধি কোনো লিড পেলাম না। অধিকারী, এটা হচ্ছেটা কি? 4 মাস হয়ে গেছে। 3 ক্রিমিনালসের মধ্যে একটাকে ধরতে পেরেছি, বাকি দুটোকে পারিনি। আর টিমের ক্যাপ্টেন তো অল ইন্ডিয়া ট্যুর করছে, আলাদা আলাদা মেয়েদের সাথে ফোনে রোম্যান্স করছে, আলাদা আলাদা জায়গা থেকে ফোনের ইনস্ট্রুমেন্ট চুরি করছে, সেই ইনস্ট্রুমেন্টে নিজে সিম কার্ড ভরে সেটাকে অ্যাক্টিভ করছে। আমরা সমস্ত ইনস্ট্রুমেন্ট, সমস্ত সিম কার্ড সার্ভিলেন্সে লাগিয়েছি, তাও কিচ্ছু করতে পারছি না। এই খেলায় বারে বারে দেখছি ওই জিতে যাচ্ছে, আর আমরাই চক্কর কেটে মরছি। স্যার, ঋষি এসেছে, যে রঞ্জিত প্যাটেলের বাড়িতে রান্না করে, বাইরে আছে। ডাকো। স্যার, আজকে সকালে ললিত ফোন করেছিল। ভাই ঋষি, ভাই আমার না খুব আফসোস হচ্ছে। তুই এত বড় কাণ্ডটা কেন করতে গেলি? গরমে গরমে হয়ে গেছে, ভাবলাম সুযোগ আছে তাই করে নি, কিন্তু কপালই পুড়ে গেল। এবার কি করবি? আমি ফিরে আসতে চাই ভাই, আগের মতন কাজে যেতে চাই। রূপেশ খুব খারাপ কাজ করিয়েছে। তুই কোথায় এখন? আমি দমনে আছি। দমনের কোথায়? ওখানকার কোনো একটা হোটেলে এখন রান্নার কাজ করছে। ললিত পিসিও থেকে কল করেছিল স্যার। ওই পিসিওর আশেপাশে যতগুলো হোটেল আছে সবেতে রেড মারো, আর ঘাড় ধরে নিয়ে এসো ব্যাটাকে। স্যার, ঋষি, আমাদের এই ইনফরমেশনটা দিয়ে তুমি সত্যি খুব ভালো করেছো। ললিত যদি তোমাকে আবার ফোন করে, তুমি খুব ঠান্ডা মাথায় কথা বলবে, আর এটা জানার চেষ্টা করবে যে দমনে কোন হোটেলেও কাজ করছে। আর হ্যাঁ, আমাদের ব্যাপারে একটা কথাও বলবে না। ঠিক আছে স্যার। ছেলেটা তো এটাই, কিন্তু ও তো নিজের নাম কীর্তি বলেছিল। মিথ্যে বলেছে আপনাকে। তাছাড়া ছেলেটা কোথায় রয়েছে? ভেতরে আছে, কাজ করছে। এই কীর্তি, এদিকে আয় তো। এনারা তোর সঙ্গে দেখা করতে এসছেন। কেমন আছো কীর্তি, ওরফে ললিত সিং? খুনের প্রায় 6 সপ্তাহ পর দ্বিতীয় খুনি ললিত সিং এবার পুলিশের হেফাজতে এসে গেছে। পঙ্কজের মতো সেও জানতো না যে মূল অভিযুক্ত রূপেশ তোমার কোথায় রয়েছে, কিন্তু আরেকটি নতুন টুইস্ট এলো। স্যার, আমি সত্যি কথা বলছি, আমি জানি না রূপেশ কোথায় আছে। যবে থেকে আমরা যে যার রাস্তায় চলে গেছি তখন থেকে রূপেশের সাথে কথা হয়নি। ঘটনার পর থেকে কেউই সুখী ছিলাম না স্যার, এইসব করে খুব আফসোস হয়েছে স্যার। দেখ, যার সত্যি আফসোস হয় তার সামনে নতুন রাস্তা খুলে যায়। আমার থানায় আফসোস এই শব্দটা উচ্চারণ করা অপরাধ। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোর থেকে 10 গুণ বেশি গরিব, বাসি রুটি নিজের ঘাম দিয়ে মেখে খায়, নিজের বাচ্চাদেরকে খাওয়ায়, নিরাপরাধ লোকেদের রক্তে ডোবায় না, বুঝেছিস? তাই এই আফসোসের নাটকটা আমার সামনে করবি না। আমাকে শুধু এটা বল যে রূপেশ কোথায়। আমি সত্যি জানি না স্যার কোথায় আছে রূপেশ। সব কিছু শেষ হয়ে গেছে, আমাদের সব কিছু হারিয়ে ফেলেছি। কিছুদিন এখানেই থাকতে হবে। পুলিশ আমাদের পাগলের মতো খুঁজছে। একবার মামলা ঠান্ডা হয়ে গেলে মাল ভাগ বাটরা করে আলাদা হয়ে যাব, ঠিক আছে? রাঠি ম্যাডামকে খুন করার পর আর ওনার ঘর লুট করার পর ভাইনদের একটা ভাঙাচোরা বাড়িতে 1 সপ্তাহ ছিলাম, যেখানে কেউ আসতো না, কুকুরও না। তারপর একদিন ভাবলাম লুটের মাল ভাগাভাগি করে এখান থেকে কেটে পড়ি। তারপর জানতে পারলাম
সকালে যাওয়ার আগে তো এখানেই ছিল। আরে তাহলে এখন কোথায় গেল? হে ভগবান, যখন আমরা খেতে গিয়েছিলাম তখন এখানে কেউ আসেনি তো? রূপেশ, আমরা তো ভুল কাজ করেছি, এটাই মনে হয় আমাদের সাজা। উপরওয়ালাই ঠিক করেছে, আমরা যেন ভোগ করতে না পারি। এবার কি করা যায়? আমার কাছে এই কটাই আছে, আর 1015 হবে। এই টাকা নিয়েই তো শুরু হয়েছিল। তুই তো বলেছিলিস ওরা তোকে 15,000 টাকা দেয়নি, তো পেয়ে গেছিস। এটা তুই রেখে দে ভাই, তুই চলে যা কোথাও, কোথাও গিয়ে লুকিয়ে পড়। তুই কি করবি? আমি নিজের রাস্তা খুঁজে নেব। তুই সত্যি কথাই বলেছিলি, হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল, সেটাই পেলাম। সেদিনের পর থেকে আমরা যে যে রাস্তায় চলে গেছি স্যার। আমি জানতাম রাজস্থানে যদি আমি নিচের বাড়ি যাই ঠিক ধরা পড়তাম, তাই এদিক ওদিক ঘুরছিলাম। আর ঘুরতে ঘুরতে দামান পৌঁছলাম, তারপর ওই চাকরিটা ধরি, আর আজকে আপনারা আমায় ধরলেন। স্যার এটাই আমার ভাগ্যে লেখা ছিল স্যার। এবার রূপেশের ভাগ্য আমরা লিখব। ওর ভাগ্যের অনেক কিছু পাওয়া ওর বাকি আছে, আর আমাদের ভাগ্যে লেখা আছে যে রূপেশ খুব তাড়াতাড়ি আমাদের হাতে মারা পড়বে। এই জন্য ভাগ্য, হস্তরেখা, ভবিষ্যৎবাণীর কথা আমাদের শোনাস না, শুধু বল রূপেশ কোথায়। বল, 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 বল। স্যার বলছি স্যার, স্যার বলছি, স্যার বলছি, বলছি স্যার। ও সম্বন্ধে একজন বলতে পারবে স্যার, ওকে আমি চিনি স্যার, ওই বলতে পারবে। কে? একটা মেয়ে আছে স্যার। কে মেয়েটা? রূপেশ ওই মেয়েটাকে ভালোবাসে স্যার। নাম বল। ওর নাম জানি না স্যার, কিন্তু ও যে বারে কাজ করে সেই বারের নাম জানি স্যার। অর্পিতা বার, মীরা রোডের কাছে। হ্যাঁ, এটাই রূপেশ স্যার, আমাদের বারে আসে রেগুলার। লাস্ট টাইম কবে এসেছিল? কিছুদিন আগে এসেছিল। স্পেশাল কেউ আছে যার জন্য ও আসে? অঙ্কিতা বলে মেয়েটিকে ও ভালোবাসে, ওর নাম অঙ্কিতা ইয়াদব। এর মধ্যে অঙ্কিতা কার নাম? এটা স্যার, এটা। হ্যাঁ স্যার, আমি রূপেশকে চিনি। কতটা চেনো ওকে? ও আমাকে লাভ করে, ও আমাকে বিয়ে করতে চায়। তুমিও ওকেই বিয়ে করতে চাও? হ্যাঁ সাহেব। অঙ্কিতা, তুমি এমন একজনকে বিয়ে করতে চাইছো যে তার মালকিনকে খুন করেছে, তার বাড়ি লুট করেছে। দেখো, দুটো রাস্তা আছে তোমার কাছে। এক, রূপেশকে ধরতে আমাদেরকে সাহায্য করো, আর দ্বিতীয়টা হলো রূপেশের সাথে জেল যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। বলো কি চাও তুমি? কি হলো? তোমার কথা মনে পড়ছে। আমারও একই অবস্থা। তো কবে দেখা হবে আমাদের? যখনই তোমার মন চাইবে। আরে আমার কথা ভাবলেই আমি হাজির হয়ে যাবো জান। তাহলে এসো না একবার দেখা করতে। এমনিতেও 2 সপ্তাহ হয়ে গেছে না দেখা হয়নি। তুমি ডাকবে আর আমি আসবো না, হতেই পারে না। আজ অসুবিধা আছে, কাল যাব। কালকে রাত্রিরে? কেন, এখনই এসো না গো, যেখানেই থাকো না কেন তুমি, শুধু এসো একবার। আরে সুপারম্যান হলেও এত তাড়াতাড়ি যেতে পারতো না, বললাম না কালকে যাব। আর সারা রাত থাকবো, অনেক গল্প করব। স্যার, লোকেশন পুনে। পুনে পুলিশকে ইনফর্ম করো যেন টিম রেডি রাখে, ও কাল যে কোনো মুহূর্তে ওখান থেকে বেরোতে পারে। স্যার। অঙ্কিতা, রূপেশের সাথে এই নম্বরই তোমার কথা হয়?
সব সময় রূপেশের সঙ্গে আমি এই নাম্বার থেকেই কথা বলি, আর কোনো নাম্বারের কথা আমি সত্যিই জানি না। যোশী, কদম, বার ম্যানেজারকে সব বুঝিয়ে দাও, সমস্ত স্টাফদের বুঝিয়ে দাও। মনে হচ্ছে কালকে রাতটা আমাদের কাছে একটা বড় রাত হবে। এই কিচেন দিয়ে ছাড়া বাইরে যাওয়ার আর কোনো রাস্তা আছে? না স্যার। ঠিক আছে। স্যার, পুনে পুলিশ এখনো ওকে ট্র্যাক করতে পারেনি। ও কন্টিনিউ মুভ করছে। ওর ফোন এই সময় সার্ভেলেন্সে আছে? ইয়েস স্যার। এইবার যেন ও আমাদের হাত থেকে পালাতে না পারে। স্যার, ও সেলফোন মুভমেন্ট ট্র্যাক হয়েছে এই মুহূর্তে মিরা রোড স্টেশনে। মুকুলকে অ্যালার্ট করো। ওকে বলো রূপেশ ভেতরে ঢুকতেই যেন ও আমাদের ইশারা করে। স্যার। পাঁচ 10 মিনিটের মধ্যে এখানে আসার কথা। মিরা রোড স্টেশন থেকে এখানে পৌঁছাতে এতটা সময় লাগার কথা নয় অধিকারী। আমার সাথে একটু এসো। ফোন করো রূপেশকে, জিজ্ঞেস করো কোথায়। আপনি ফোন করেছেন সেটা এখন বন্ধ রয়েছে, কিছুক্ষণ পরে চেষ্টা করুন। এটা কি করে হলো? স্যার, ওর নাম্বার সার্ভেলেন্সে ছিল, পুরো টিম ট্র্যাক করছিল। মিরা রোড স্টেশন থেকে সোজা এখানেই আসছিল। হ্যাঁ, তারপর রাস্তা কি করে বদলালো? কেউ কি টিপ দিয়েছে? স্যার, কিছুক্ষণ আগে রূপেশকে কেউ ফোন করেছিল, সার্ভেলেন্স টিম নাম্বারটা ট্রেস করছে স্যার।
স্যার রূপেশকে কেউ সবকিছু বলে দিয়েছে। কে বলেছে? না স্যার, অঙ্কিতার নাম্বার ছিল না, অন্য নাম্বার ছিল। খুব তাড়াতাড়ি আমরা ওর ডিটেলস পেয়ে যাব। অধিকারী এই বারে যারা কাজ করে তারা ছাড়া আর কেউ কি করে জানতো যে আমরা এখানে ওয়েট করছি? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। কিছু বলে দিয়েছে। কে বলেছে? না স্যার, অঙ্কিতার নাম্বার ছিল না, অন্য নাম্বার ছিল। খুব তাড়াতাড়ি আমরা ওর ডিটেলস পেয়ে যাব। অধিকারী এই বারে যারা কাজ করে তারা ছাড়া আর কেউ কি করে জানতো যে আমরা এখানে ওয়েট করছি? স্যার, এই বারের ম্যানেজার। বল কি কানেকশন আছে তোর রূপেশের সাথে? বল বল বল, কেন ওকে তুই ফোন করেছিলে? বল বল। আমি কিছু বলিনি স্যার, আমি কিছু বলিনি। গত 5 মাস ধরে আমরা ওকে খুঁজছিলাম। ও আমাদের কাছ থেকে মাত্র 1 মিনিটের দূরে ছিল, কিন্তু তুই আমাদের সমস্ত প্ল্যানে জল ঢেলে দিলি। কেন 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 বল বল। স্যার, ও আমাদের খাস কাস্টমার ছিল স্যার। তুই তোর ব্যবসা চিন্তা করছিস? ও একটা খুনি, ওয়ান্টেড ক্রিমিনাল। তুই যে এই গেমটা খেললি আমাদের সাথে, সারা জীবন তুই এর ফল ভুগবি। স্যার, অঙ্কিতাকে অনেক টাকা দিত স্যার। এক বোতলের বদলে 2-3 হাজার টাকা দিত স্যার। আর এই সব টিপ ডাইরেক্ট আমার কাছে আসতো স্যার। ভাবলাম ও ধরা পড়লে ব্যবসার ক্ষতি হবে স্যার। তুই একটা খুনিকে পালাতে সাহায্য করেছিস। অধিকারী স্যার, আইপিসি 224 ফাইল করো এর বিরুদ্ধে। তোর মোটা টিপ চাই তাই না? হ্যাঁ যোশী, কদম স্যার, প্রত্যেক আধ ঘন্টায় ভালোভাবে টিপ দিয়ে দাও একে। স্যার, ফোন এখনো সুইচ অফ বলছে। আর তো এই সিম সুইচ অন হবে বলে মনে হয় না। আমাদের এবার 24 ঘন্টায় অঙ্কিতার উপর নজর রাখতে হবে। শুধু অঙ্কিতা নয়, রূপেশের সাথে কানেক্টেড যতগুলো লিড আমরা পেয়েছি সবার উপর 24 ঘন্টার সার্ভেলেন্স, আর প্রত্যেকটা কলের ডিটেল চাই আমার। প্রস্টিটিউট মালতী, ফোন ফ্রেন্ড রিঙ্কি, দুজনেরই। স্যার, পঙ্কজ আর ললিতকে আরো বানাও, ভালোভাবে বানাও। কিছু না কিছু নিশ্চয়ই বলবে ও। এই রূপেশকে যে করেই হোক আমি লকআপে চাই, আর ওকে আমি নিজে বানাবো। আরও একটা কথা স্যার, ওই বার ম্যানেজার পীয়ূষ, ও জানতো যে রূপেশ খুন করেছে, তাও রূপেশকে সাহায্য করেছে। টাকার লোভে অত তাই বললো? হ্যাঁ, সে তো পীয়ূষের লোভ ছিল। একটা বেকার ছেলের হাতে এত টাকা কোথা থেকে আসলো? ললিতের কথা অনুযায়ী লুট করা সমস্ত টাকা, জুয়েলারি আর ঘড়ি একটা ব্যাগের মধ্যে ছিল যেটা চুরি হয়ে গেছে। তাহলে রূপেশের কাছে এত টাকা কোথা থেকে আসলো? স্যার, কিছু জানি না স্যার, ছেড়ে দিন স্যার। ললিত আর পঙ্কজকে আবার 3rd ডিগ্রি ইন্টারোগেশন করা হলো। তারা বলল যে তারা জানে না রূপেশ কোথায়, আর তারা এটাও জানে না যে রূপেশের কাছে এত টাকা কোথা থেকে এলো। দীপা রাঠির পরিবার এই বেদনাদায়ক ঘটনার সমাপ্তি চাইছিল। তারা 3 খুনিকে জেলের ভিতরে দেখতে চাইছিল। তারা দীপার জন্য ন্যায় চাইছিল। অন্যদিকে ক্রাইম ব্রাঞ্চ ফেরার খুনি রূপেশ তোমারকে ধরার জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছিল। তারাও এই কেসের সমাপ্তি চাইছিল। 2 খুনি ধরা পড়ে গিয়েছিল, শুধু এবার প্রধান অভিযুক্তকে ধরা বাকি ছিল। কিন্তু অভিযুক্ত রূপেশ তোমার খুব চালাক প্রমাণিত হলো। রূপেশের সিম কার্ড আর চুরি করা প্রতিটি সিম কার্ডের ট্র্যাকিং করা হচ্ছিল। কিন্তু প্রতিবারই সে ক্রাইম ব্রাঞ্চের চোখে ধুলো দিচ্ছিল। যেখানে সে থাকতো সেই পুরো এলাকা স্ক্যান করা হতো। রূপেশের শখ ছিল ফোন রোম্যান্সের আর ভিত্তিহীন সম্পর্ক তৈরি করার। সেই খোঁজ করতে গিয়ে পুলিশের এরকম অনেক মেয়ের সঙ্গে কথা হয় যারা রূপেশের জালে জড়িয়ে পড়েছিল। আর তারাও তখন আশ্চর্য হয়ে গেল যখন রূপেশের খুনের কথা এবং পুরনো অতীত তাদের জানানো হলো।
অপরাধ ঘটার প্রায় 1 বছর কেটে গেছে। রূপেশ ফেরার তো ফেরারই ছিল, আর তারপর একটা লিড পাওয়া গেল। আরও একটি মেয়ে ছিল যার সাথে রূপেশ জেনে শুনে রং নাম্বার ডায়াল করে বন্ধুত্ব করেছিল। আরও একটা ফোন রোম্যান্স। সেরকমই তো মনে হচ্ছে স্যার। মেয়েটার নাম টিনা কানোজিয়া, 17 বছরের নাবালিকা। ওর বাবা তুষারবাবুর সঙ্গে কথা হয়েছে আমার মনে হয় ও রূপেশ তোমারের সাথে পালিয়ে গেছে স্যার। এই মেয়েটার বাড়ি কোথায়? গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ। বলুন। টিনা কানোজিয়ার বাড়ি এটা? টিনা আমাদের কিচ্ছু বলেনি। এ ওকে রাতে অনেকবার ফোনে কথা বলতে দেখেছে। আর 1 সপ্তাহ আগে আমাদের একমাত্র 17 বছরের মেয়ে টিনা আমাদের কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে গেল। এই চিঠিটা রেখে দিয়ে আমাদের উপর দয়া করেছে। মা বাবা, আমি একজনকে ভালোবাসি, তোমরা সেটা এখন বুঝতে পারবে না, তাই জন্য আমি আজকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার জন্য চিন্তা করো না, যেদিন তোমরা আমাকে আর আমার ভালোবাসাকে মেনে নিতে রাজি হবে সেদিন আমি ফিরে আসব। টিনা। আপনারা কমপ্লেন লেখাননি? কমপ্লেন কি করে দায়ের করব স্যার? ও নিজের ইচ্ছে গিয়েছে। আর আমরা তো এটাও জানি না যে ও কার সাথে গেছে, কোথায় গেছে। ও একজন ক্রিমিনালের সাথে গেছে। ওই লোকটার এরকমই স্বভাব, দুমদাম ফোনে ফোন লাগিয়ে ফোন রোম্যান্স করে, আর ওই কাজে বেশ পারদর্শী। গত 1 বছর ধরে ও পালিয়ে বেড়াচ্ছে। অনেক মেয়েদেরই ও এইভাবে ফাঁসিয়েছে। স্যার দয়া করে আমাদের মেয়েকে বাঁচান, প্লিজ আমাদের মেয়েকে বাঁচান। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার মেয়ের খারাপ হতে দেব না। রূপেশ আর টিনার ফোন এখনো সুইচ অফ। অধিকারী, আমি তো এখন কিচ্ছু বুঝতে পারছি না। এই মেয়েটা কি ভেবে বাড়ি ছেড়ে পালালো, যাকে কোনোদিনও দেখেনি, ঠিক মতো চেনেও না। স্যার, এই বাচ্চাদের মাথায় কি চলে বোঝা যায় না। শুধু ছোটরাই নয়, বড়রাও অধিকারী। ওই বার ম্যানেজার পিয়ুষ, তার কথা ধরো, ও তো জানতো রূপেশ খুনি, কিন্তু তাও ওকে হেল্প করলো কয়েকটা টাকার জন্য। আর রূপেশের 2 বন্ধু, ওদের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, কিন্তু তাও রূপেশের কথায় খুন করতে রাজি হলো। আর রূপেশের কথাই ধরো না, রাজস্থানে স্ত্রী আছে, ওর একটা বাচ্চাও আছে, কিন্তু বাবুর এখানে একটা নয়, অনেকগুলো অ্যাফেয়ার চলছে, প্রস্টিটিউটের কাছে যাচ্ছে। কি ভেবে করে এসব এরা? এদের মন মানসিকতা বলে কিছু থাকে না অধিকারী। স্যার, রূপেশের ফোন চালু হয়েছে, লোকেশন বারমের। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। স্যার, রূপেশের ফোন চালু হয়েছে, লোকেশন বারমের। মুভ। হ্যাঁ স্যার, এই দুজনকে দেখেছি স্যার, এই ছেলেটাকে আর এই মেয়েটাকেও। হ্যাঁ, আরে আরে কি হচ্ছে? আরে এই মারছেন কেন? আরে কি আপনারা? আরে আরে মারছেন কেন? আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কি হলো? আরে আরে স্যার, প্লিজ ওকে মারবেন না, ও আমায় কিডন্যাপ করেনি, আমি নিজের ইচ্ছায় এসেছি। সেটা আমি ভালোভাবেই জানি যে তুমি তোমার নিজের মর্জিতেই এখানে এসেছো, কিন্তু তুমি এটা জানো না যে যে রূপেশ তোমার সাথে তুমি এখানে এসেছো সে একটা ফেরার ক্রিমিনাল, ওয়ান্টেড। কেন স্যার?
রূপেশ কি করেছে? একজন মহিলাকে খুন করেছে, তারপর তার বাড়ি লুটেছে। কি? আমি ললিতকে মিথ্যে বলেছিলাম যে ব্যাগটা চুরি হয়ে গেছে স্যার। আমার প্রথম থেকে সন্দেহ ছিল যে কিচ্ছু চুরি হয়নি। এটা তুই রেখে দে ভাই, তুই চলে যা কোথাও। তুই কি করবি? আমি নিজের রাস্তা খুঁজে নেব। হ্যাঁ স্যার, আমি ওই চুরি করা টাকা লুকিয়ে রেখেছিলাম। তুই দীপা রাঠিকে কেন মেরেছিস? খুব রাগ হয়েছিল স্যার ওনার উপরে। উনি আমার অধিকারের, আমার হিসেবের টাকা আমার থেকে কেড়ে নিয়েছিলেন স্যার। ওনারা যদি তোকে 15,000-এর জায়গায় 30,000 টাকা দিত, তাও তুই ফিরে যেতিস। একইভাবে ওনাকে হত্যা করে সবকিছু লুট করতিস, বন্ধুদের সাথে বেইমানি করতিস, অল্প বয়সী মেয়েদের ফাঁসাতিস। তাই তোর এই নোংরা মুখ থেকে আর একটাও বাজে কথা আমি আর শুনতে চাই না। স্যার, টিনার মেডিকেল রিপোর্ট এসে গেছে। ফিজিক্যাল রিলেশন ছিল রূপেশের সঙ্গে। অধিকারী স্যার, চার্জশিট রেডি করো। আর উত্তরপ্রদেশ পুলিশকে বলো যে ও একটা নাবালিকা মেয়ে টিনা কানোজিয়াকে রেপ করেছে। রেপ চার্জেস যেন লাগায়। ও মিথ্যে বলেছে স্যার। আমার ওয়াইফ কখনো সার্ভেন্টদের টাকা কাটতো না, উল্টে না চাইতেই অ্যাডভান্স আর বোনাস দিত। তবে হ্যাঁ, রূপেশ বাড়াবাড়ি রকমের টাকা চাইছিল, এই জন্য আমি ওকে তাড়িয়ে দিয়েছি। আর দেখুন, 1.5 বছর পরে যখন ফিরে এলো, ও কি করলো? ওরই গলা কাটলো। অ্যাকচুয়ালি দীপার দরজাটা খোলা উচিত হয়নি। ঠিকই বলেছেন অরুণবাবু, দীপা দেবীর দরজা খোলা উচিত হয়নি। কিন্তু উনি কিভাবে রূপেশের উদ্দেশ্য বুঝতে পারতেন? হ্যাঁ, এটাও সত্যি। আমরা রূপেশ আর তার 2 বন্ধুর ওপর চার্জশিট ফাইল করছি। এবার কোর্ট ঠিক করবে এদের 3 জনের কি সাজা হওয়া উচিত। দীপা রাঠি হত্যাকাণ্ডের প্রায় 1 বছর পর 3 অভিযুক্ত জেলের ভিতরে রয়েছে। তল্লাশির এক লম্বা সফর শেষ পর্যন্ত শেষ হলো। রূপেশ তোমার আর তার 2 সঙ্গী ললিত সিং আর পঙ্কজ সোলাঙ্কির বিরুদ্ধে আইপিসির 302 ধারা অনুযায়ী খুনের জন্য, 34 নম্বর ধারা অনুযায়ী কমন ইন্টেনশনের জন্য, 397 নম্বর ধারা অনুযায়ী হত্যা বা প্রাণঘাতী হামলার সঙ্গে চুরি বা ডাকাতি করার জন্য, আর 452 নম্বর ধারা অনুযায়ী ক্ষতি করার উদ্দেশ্যে কারো ঘরে জবরদস্তি ঢোকার অভিযোগ দায়ের করা হয়েছে। রূপেশ তোমারের বিরুদ্ধে এক নাবালিকাকে রেপ করার অপরাধে আইপিসির 376 নম্বর ধারা অনুযায়ী এবং পক্সো অ্যাক্ট অর্থাৎ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সের অভিযোগও দায়ের করা হয়েছে। আসলে বেতনের টাকা নিয়ে যত ঝামেলা ছিল, আর সেই রাগের পরিণাম দেওয়ার জন্য তোমার তার সঙ্গীদের সঙ্গে 1.5 বছর পর ফিরল আর এত বড় একটা অপরাধ করল। শুধু তাই নয়, সে তার সঙ্গীদের সঙ্গে বিশ্বাসঘাতকতাও করেছে। রূপেশের কথা অনুযায়ী রাঠি পরিবার তার বেতনের টাকা মেরে দিয়েছে, কিন্তু যদি তাকে টাকা দেওয়া হতো তাহলে কি সেই অপরাধ করত না? রূপেশের লোভ তার ক্ষোভের চেয়েও বেশি হয়ে গিয়েছিল। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে নিজেকে অন্যায়ের শিকার বলে দাবি করা রূপেশ এই খুন করে কখনো কি ন্যায় পেতে পারত? উত্তর হলো কখনোই না।